টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় ২০২৫ সালের নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার প্রশ্ন এবং তার উত্তর। তোমার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে ৯০, সময় পাবে তোমরা ৩ ঘন্টা ১৫ মিনিট। তোমাদের এর আগে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে অল সাবজেক্টের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। তোমরা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে বেল আইকনটি প্রেস করে রেখো। তাহলে আমরা চলে আসছি প্রশ্নোত্তর পর্বে। প্রথমে যে দেখো প্রশ্ন আছে, ১৮টা প্রশ্ন আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। আকাশে ৭টি তারা কবিতার উৎস গ্রন্থ কোনটি? মহাপৃথিবী, নাকি ৭টি তারার তিমির, নাকি রূপসী বাংলা, নাকি ধূসর সন্ধ্যা? কোনটা হবে সঠিক উত্তর? কোনটা হবে সঠিক উত্তর? হবে গ, রূপসী বাংলা। এবার দেখো ১.২ এর যে প্রশ্নটা আছে, বলছে বাঙালির ছেলে ফিরে এলো দেশে। বাঙালির ছেলে হলেন কে? কবি জয়দেব, নাকি সন্ন্যাসী বিবেকানন্দ, নাকি বিজ্ঞানী জগদীশচন্দ্র, নাকি পণ্ডিত রঘুনাথ? উত্তর হবে ঘ, পণ্ডিত রঘুনাথ। পরের প্রশ্ন, রাধারানীর বয়স কত? তো এখানে দেখো অপশন আছে ১০-১১ বছর। তো এই যেখানে সঠিক উত্তর কিন্তু ১০-১১ বছর হবে। তো গ হচ্ছে সঠিক উত্তর। ১.৪, খবরের কাগজে নিরুদ্দেশের বিজ্ঞাপনের সংখ্যা ছিল ৫, নাকি ৭, নাকি ৬, নাকি ৯? উত্তর হবে ৭। ১.৫, স্বামীজির মতে নারীকুলের রত্ন বিশেষ হলেন কে? মিসেস সেভিয়ার, নাকি মিস ম্যাকলাউড, নাকি মিসেস বুল, নাকি মিস নোবেল? উত্তর হচ্ছে মিসেস সেভিয়ার, এটা হচ্ছে সঠিক উত্তর। ১.৬ দেখো, ভারতবর্ষের ভাষা সংঘর্ষের ফলে জন্ম নেয় ফার্সি, নাকি আরবি, নাকি হিন্দি, নাকি উর্দু? উত্তর হবে ফার্সি। ১.৭ দেখো, মহারাজ এ সংবাদ শুনে খুব খুশি হবেন, কথাটি বলেন কে? উত্তর হবে ২ রক্ষী। এবার চলে আসছে ১.৮, প্রহ্লাদ প্রফেসর শঙ্কুর সঙ্গে আছে কত বছর? উত্তর হবে ২৭ বছর, খ হচ্ছে সঠিক উত্তর। ১.৯, পক্ষী বিজ্ঞানীদের সম্মেলন হয় কবে? উত্তর হবে নভেম্বরে। ১.১০ দেখো, স্বর্ণপর্ণী পাওয়া যায় কোথায়? উত্তর হবে কাসাউলিতে। ১১ নম্বর, তারণধ্বনির উদাহরণ হলো দ্রবিড়। ১২ দেখো, প্রাণ থেকে পরাণ কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তন? তো এটার উত্তর হবে স্বরভক্তি। আচ্ছা, তোমরা কি কেউ একটা অভিশ্রুতির উদাহরণ দিতে পারবে? যদি তোমরা অভিশ্রুতির একটা উদাহরণ দিতে পারো তাহলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবে। ১৩ নম্বর, কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ হতে পারে? সংকরণ, নাকি গবাক্ষ, নাকি পরস্পর, নাকি নিশ্চিন্ত? উত্তর হচ্ছে পরস্পর, তাহলে গ হচ্ছে সঠিক উত্তর। এবার ১৪ নম্বর, বাড়ি শব্দটি শব্দভাণ্ডারে কোন শ্রেণীর অন্তর্গত? উত্তর হচ্ছে তদ্ভব। ১৫ নম্বর, আমরা টাইগার হিলে সূর্যোদয় দেখে এলাম। তো এখানে দেখো দেখে এলামের নিচে দাগ আছে, বলেছে নিম্নরেখা অংশটি গঠনগত দিক থেকে কি হবে? উত্তর হবে সমাপিকা ক্রিয়া। ১৬ নম্বর, নবীন ধানের মঞ্জুরি দিয়ে সাজিয়ে এনেছি ডালা। বাক্যে ক্রিয়ার কালরূপ হলো কোনটি? হবে সাধারণ বর্তমান। ১৭ নম্বর, রাজা ও মন্ত্রী উভয়ে ঘটনাটি শুনে বিস্মিত হলেন। রেখাঙ্কিত পদটি কি হবে? উত্তর হচ্ছে সমষ্টিবাচক সর্বনাম। সমষ্টিবাচক সর্বনামে হচ্ছে সঠিক উত্তর। ১৮ নম্বর, কোনটি পদান্বয়ী অব্যয় নির্দেশ করো? কিংবা, নাকি সঙ্গে, নাকি ও, নাকি ছিছি? উত্তর হচ্ছে সঙ্গে। সঙ্গে হচ্ছে পদান্বয়ী অব্যয়। এবার দেখো চলে আসছি ২ এর দাগে। এখানেও কিন্তু দেখো ১৮টি প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান কিন্তু আছে এখানে ১ করে। তো প্রথম যে প্রশ্ন আছে ২.১, ২.১ যে প্রশ্নটা আছে, আমি চমকে উঠলুম, কে কেন চমকে উঠল? উত্তর লিখবে গল্পকথক সুকুমার অনেক বছর পর চেনা গলায় নিজের নাম শুনে চমকে উঠল। ২.২ দেখো, সে প্রচুর সম্পত্তি করে ফেললো, কে কত বছর পরিশ্রম করে সম্পত্তি করে ফেললো? তো এর উত্তরে কি হবে? উত্তর লিখবে ইলিয়াস ৩৫ বছর ধরে পরিশ্রম করে প্রচুর সম্পত্তি করে ফেললো। এবার দেখো ২.৩, কলিঙ্গ দেশে নিরন্তর কতদিন বৃষ্টি হয়? উত্তর লিখবে কলিঙ্গ দেশে নিরন্তর ৭ দিন বৃষ্টি হয়। ২.৪ দেখো, গাজনের বাজনা বাজা। গাজনের বাজনা বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর লিখবে গাজনের বাজনা বলতে কবি গাজন উৎসবকে কেন্দ্র করে বাজনাকে বুঝিয়েছেন। এবার দেখো ২.৫, তিনি আমেরিকায় আমার বিশেষ বন্ধু ছিলেন, তিনি কে? উত্তর লিখবে তিনি হলেন মিসেস বুল। ২.৬ দেখো, সহসা নদী বলিয়া ভ্রম জন্মে, কি দেখে এমন ভ্রম? উত্তর লিখবে শ্বেত উজ্জটিকা দেখে এমন ভ্রম।
2.7 দেখো, শকুন্তলার হাতের আংটি কোথায় খুলে পড়ে যায়? উত্তর লিখবে শকুন্তলার হাতের আংটি খুলে পড়ে যায় শচী তীর্থে। 2.8 ম্যালিফাউল পাখির বাসা ভেতরের তাপমাত্রা কিরূপ থাকে? উত্তর লিখবে ম্যালিফাউল পাখির বাসার ভেতরের তাপমাত্রা 78 ডিগ্রি ফারেনহাইট থাকে। 2.9 শঙ্কুর বাগানের মালির নাম কি? উত্তর লিখবে শঙ্কুর বাগানের মালির নাম হচ্ছে হরকিষাণ। 2.10 দেখো, তার বাসস্থান লন্ডনে, একটি চিঠি লিখি। কে কাকে চিঠি লেখেন? উত্তর লিখবে শঙ্কু জেরেমি স্যান্ডার্সকে চিঠি লেখেন। এবার 2.11 দেখো, সংজ্ঞা সহ উদাহরণ দাও পার্শ্বিক ধ্বনি। তো এর উত্তর তোমরা লিখবে যে ধ্বনি উচ্চারণে শ্বাসবায়ু জীবের দুপাশ দিয়ে বেরিয়ে যায় তাকে পার্শ্বিক ধ্বনি বলে, যেমন ল। তারপর দেখো 12 নম্বর, গল্প থেকে গল্প কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তন? এটা হচ্ছে সমীহবনের উদাহরণ। 2.13 দুটি সংকর শব্দের উদাহরণ দাও। উত্তর লিখবে দুটি সংকর শব্দের উদাহরণ হলো হেড পণ্ডিত ও হাট বাজার। 14 নম্বর, সংস্কৃত ও বাংলা উপসর্গের একটি পার্থক্য লেখো। উত্তর লিখবে সংস্কৃত উপসর্গ কেবল ধাতুর আগে বসে শব্দ সৃষ্টি করে, অপরদিকে বাংলা উপসর্গ মৌলিক বা তদ্বিতান্ত শব্দের আগে বসে। এবার দেখো 2.15 কি বলছে, ব্যুৎপত্তি নির্ণয় করো। বরণীয়, উত্তর হবে ব্রি প্লাস অনীয়। 16 নম্বর, অপত্য অর্থে এটার কি বলেছে, প্রত্যয়ান্ত একটি শব্দ লেখো। এটার প্রত্যয়ান্ত একটি শব্দ কি হবে? দ্বৈত। 17 নম্বর দেখো, বাক্যে ব্যবহার করে সর্বনামীয় বিশেষণের একটি দৃষ্টান্ত দাও। উত্তর লিখবে এই বাগানে অনেক আম গাছ আছে। 18 নম্বর দেখো, সন্ধিবদ্ধ পদটি বিচ্ছেদ করো। গল্পটি হয়তো তন্ময় শুনে থাকবে। এখানে তন্ময়টা হচ্ছে সন্ধিবদ্ধ পদ, তো তন্ময় হচ্ছে তনু যোগময়, ঠিক আছে, তনু যোগ হবে এখানে। এবার দেখো 3 দাগের প্রশ্ন। 3 দাগের যে প্রশ্ন আছে দেখো কি বলেছে, কম বেশি 60টি শব্দ নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম যে তোমাদের প্রশ্নটা দিয়েছে, একটি প্রশ্নের উত্তর দাও যে কোনো। উঠে কত হলাহল, উঠে কত সুধা। হলাহল ও সুধা শব্দটির অর্থ লেখো, পংক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও। আর 2 নম্বর এটা দিয়েছে, স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে। প্রসঙ্গ উল্লেখ করে পংক্তিটির অর্থ স্পষ্ট করো। এবার প্রথম যে তোমাদের 3.1.1 যে প্রশ্নটা বললাম তার উত্তরটা তোমরা দেখে নাও। উত্তরটা হবে হলাহল শব্দের অর্থ হলো বিষ এবং সুধার অর্থ হলো অমৃত। দিয়ে লিখবে সভ্যতা হলো মানব সমাজের উন্নত জীবনযাত্রার প্রতীক। সর্বগ্রাসী ক্ষুধা তৃষ্ণা হলো সভ্যতার নিত্য নতুন অসংখ্য চাহিদা। এই চাহিদা মেটানোর জন্য সভ্যতার সংঘাতের অস্ত্র মানুষের হাতে তুলে দিয়েছে। এই রক্তক্ষয়ী সংগ্রাম প্রাণহানি হলো হলাহল তুল্য বিষ। অন্যদিকে সভ্যতায় যুদ্ধ নয় শান্তির মন্ত্রে মানুষকে দীক্ষিত করেছে, শিখিয়েছে প্রেম প্রীতি ও ভালোবাসার মহান বোধের কথা। এটাই হলো সুধা অর্থাৎ অমৃত। এবার 3.2 দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3.2.1 এক মুহূর্তের জন্য শান্তি ছিল না। কার উক্তি, কেন শান্তি ছিল না? আর 3.2.2 দেখো, রাধারানীর রোদন বন্ধ হইল, রোদনের কারণ বুঝিয়ে দাও। রোদন কেন বন্ধ হইল? তো এর উত্তর তোমরা কি লিখবে? এই যে দ্বিতীয় যে প্রশ্ন তার উত্তরটা, রথের মেলায় বৃষ্টিতে মেলা ভেঙে যাওয়ার কারণে মালা বিক্রি না হওয়ায় রাধারানী কাঁদছিল। অন্ধকারে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ কেউ তার ঘাড়ের ওপরে এসে পড়ায় ভয়ে রাধারানী উচ্চস্বরে কেঁদে ওঠে। তারপর সেই অপরিচিত ব্যক্তি রাধারানীর পরিচয় জানতে চান। পরিচিত না হলেও গলার আওয়াজে রাধারানী বুঝতে পেরেছিল লোকটি দয়ালু, তাই তার কান্না বন্ধ হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, তোমাদের যেসব প্রশ্নগুলো আমি স্কিপ করে যাচ্ছি সেগুলো তোমরা তোমাদের বইয়ে পেয়ে যাবে। যদি তোমরা না পাও কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য সেই সব প্রশ্নের উত্তরগুলো নিয়ে আসবো। এবার দেখো 3.3 প্রশ্ন। 3.3 প্রশ্ন কি বলেছে, একটি বাক্য প্রশ্নের উত্তর দাও যে কোনো। জিহাদ ঘোষণা করা আহাম্মুখী বলে মনে করতেন। কে মনে করতেন? এমনটা মনে করার কারণ কি? আর 3.3.2 দেখো, হিমালয় দর্শন প্রবন্ধে অনুসরণে পাহাড়িদের জীবনযাত্রার পরিচয় দাও। তো এটার যে উত্তরটা সেটা একবার দেখে নাও তোমরা। এটা উত্তরটা তো কি হবে? উত্তর লিখবে পাহাড়ে বেড়াতে গিয়ে লেখিকা বেগম রোকেয়া সেখানকার স্থানীয় ভুটিয়া মহিলাদের সঙ্গে পরিচিত হয়েছিলেন। এই ভুটিয়া সম্প্রদায়ের মহিলারা নিজেদের পাহাড়নি বলেন। লেখিকার মতে পাহাড়নিরা অত্যন্ত সাহসী, সৎ এবং পরিশ্রমী। তারা পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পরিশ্রম করে। বেঁচে থাকার জন্য তারা পুরুষদের উপর নির্ভরশীল নয়। এবার দেখো 3.4 যে প্রশ্ন আছে, একটি প্রশ্নের উত্তর দাও। 3.4.1 আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে। প্রভু বলতে কাকে বোঝানো হয়েছে? তার বিলম্বের কারণ কি? এটা হচ্ছে 1+2। আর 3.4.2 যে প্রশ্নটা আছে দেখে নাও, বলেছে বোঝা যাচ্ছে সেই আংটিটা রাজার খুব প্রিয় ছিল। রাজার নাম কি? আর কিভাবে বোঝা যায় আংটিটি তার খুব প্রিয় ছিল? এটাও কিন্তু 1+2 আছে।
তো এর যে উত্তরটা সেটা একবার দেখে নাও। রাজার নাম হচ্ছে, প্রথম যে পার্টটা আছে রাজার নাম কি, তার উত্তর হচ্ছে রাজার নাম হচ্ছে দুষ্মন্ত। সেকেন্ড যে পার্টটা আছে তার উত্তর হচ্ছে রাজামশাই আংটি ফিরে পেয়ে এত খুশি হয়েছেন যে আংটির মূল্যের সমপরিমাণ অর্থ তিনি ধীবরকে পুরস্কার হিসেবে দিয়েছিলেন। ওই বিপুল পরিমাণ অর্থ ধীবরকে পারিতোষিক স্বরূপ দেওয়া থেকে বোঝা যায় আংটিটি রাজার খুব প্রিয় ছিল। এবার দেখো 3.5-এর প্রশ্ন কি আছে, একটি প্রশ্নের উত্তর দাও। কি বলেছে প্রথম প্রশ্ন, তপেশা শঙ্কুর তৈরি পাখি পড়ানোর যন্ত্রটির নাম কি, আর যন্ত্রটির বর্ণনা দাও। আর 2 প্রশ্ন আছে, 3টি প্রাণী মঙ্গল গ্রহের মাটিতে পদার্পণ করলাম, 3টি প্রাণী কে কে। তার সঙ্গে আছে মঙ্গলের নদী ও জলের বিবরণ দাও 1+2। তো প্রথম যে প্রশ্নটা আছে তার উত্তরে দেখে নাও। প্রথম যে প্রশ্নটা আছে, প্রফেসর শঙ্কুর তৈরি পাখি পড়ানোর যন্ত্রের নাম হলো অরনিথান। আর সেকেন্ড যে পার্টটা আছে, যন্ত্রটির বর্ণনা দাও, সেটাতে কি লিখবে, যন্ত্রটি 2টি অংশে বিভক্ত, একটি অংশ খাঁচার মতো, এই অংশে পাখি থাকবে, দ্বিতীয় অংশে খাঁচার সঙ্গে বৈদ্যুতিক লাইনের যোগ থাকবে এবং পাখির মস্তিষ্কে জ্ঞান ও বুদ্ধি সঞ্চালিত হইবে। এবার দেখো 4-এর দাগের প্রশ্ন, কম বেশি 150টি শব্দের মধ্যে বড় প্রশ্ন, নিচের প্রশ্নের উত্তর দাও। 5x5 প্রতিটি প্রশ্নের মান আছে 5 করে। প্রথম যে প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। কি বলেছে, প্রথম প্রশ্ন, ভাঙার গান কবিতা অবলম্বনে কাজী নজরুল ইসলামের জাতীয়তাবাদী ভাবনার পরিচয় দাও। 2 নম্বর আছে, ফুরোয় না, তার কিছুই ফুরোয় না, কি না ফুরোনোর কথা বলা হয়েছে। কবিতার ভাববস্তু অনুসরণ করে কথাটির অর্থ বিশ্লেষণ করো। তো এই প্রশ্নের উত্তরগুলো যদি তোমাদের দরকার হয় তোমরা কমেন্টে জানাবে, যদিও এগুলো তোমাদের বই বা সহায়িকাতে পেয়ে যাবে, যদি না পাও আমাকে কিন্তু কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আসবো। আর অনেকে তোমরা প্রশ্ন করছো এগুলো কোন বিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট, পার্টিকুলার কোনো বিদ্যালয়ের জন্য আমি বলবো না, এটা প্রতিটি বিদ্যালয়ের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে এবং তোমাদের বইটা কিন্তু খুঁটিয়ে পড়বে, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। এর আগে আরও একটা সেট দিয়েছি, এটা একটা সেট দিলাম, 2টো সেট। তোমাদের জন্য আরও একটা সেট নিয়ে আসবো। এই সব সেটগুলো কিন্তু প্রতিটি ইম্পর্টেন্ট প্রশ্নতে ঠাসা। 4.2, একটি প্রশ্নের উত্তর দাও। কি বলেছে, তার উদাসীন মনও বিচলিত হয়ে উঠল, তার বলতে কার কথা বলা হয়েছে, তার মন বিচলিত হওয়ায় কি পরিণতি হয়, লেখো। এটা হচ্ছে 1+4 আছে। 2 নম্বর দেখো, চন্দ্রনাথ পাঠ্যাংশ অবলম্বনে চন্দ্রনাথের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। 4.3 কি বলেছে, একটি প্রশ্নের উত্তর দাও। বাংলা আত্মনির্ভরশীল নয়, এমন মন্তব্যের কারণ কি, বাংলায় নতুন শব্দের আমদানি কেন বন্ধ করা যাবে না বলে লেখক মনে করেন। 2 নম্বর দেখো, কর্মে ঝাঁপ দেওয়ার পূর্বে বিশেষভাবে চিন্তা করো, কে কাকে এই পরামর্শ দিয়েছেন, লেখক কোন কোন বিষয়ে চিন্তার পরামর্শ দিয়েছেন, লেখো। এটা কিন্তু আছে 1+4। এবার দেখো 4.4 কি বলেছে, একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম যেটা আছে 4.4.1 যেটা আছে, বলেছে ধীবর বৃত্তান্ত নাট্যাংশে রক্ষীদের কথোপকথনে তাদের স্বভাবের কিরূপ পরিচয় ফুটে উঠেছে, লেখো। 2 নম্বর আছে, মহারাজকে নিবেদন করে তার আদেশ নিয়ে ফিরছি, মহারাজকে কে কি নিবেদন করেন, বক্তার কথা শুনে মহারাজের কেমন প্রতিক্রিয়া হয়, লেখো। এবার দেখো 4.5 বলেছে, একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম যে প্রশ্ন আছে 4.5.1, স্বর্ণপর্ণী গল্পে মিরাকিউরাল আবিষ্কার ও তার প্রয়োগের বৃত্তান্ত সংক্ষেপে লেখো। 4.5.2, সেই দিনটার কথা আজও বেশ মনে আছে, দিনটির বিশেষত্ব বুঝিয়ে দাও। এবার দেখো 5-এর দাগের প্রশ্ন, নিচের যে কোনো একটি প্রশ্নের কম বেশি 125টি শব্দের মধ্যে উত্তর দাও। 4x1, ভাব সম্প্রসারণ করো। এই জগতে হাই সেই বেশি চাই, যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করে কাঙালের ধন চুরি। এর উত্তর তোমরা কি লিখবে, মূল ভাব লিখবে। যার সম্পদের প্রাচুর্য আছে সে তার সম্পদের পরিমাণ আরও বাড়াতে চায় এবং এতে সে নীতি নৈতিকতা বিসর্জন দিতেও দ্বিধাবোধ করে না। আর এর সম্প্রসারিত ভাব কি লিখবে, লিখবে জগতে সম্পদশালীদের অর্থের তৃষ্ণা কখনো পরিপূর্ণ হয় না, তারা সম্পদ বাড়ানোর নেশায় দুর্দমনীয় হয়ে ওঠে, ভালো মন্দ সত্য মিথ্যা হিত অহিত নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে তারা কেবলই ধন সম্পদ আহরণ করার নেশায় মেতে থাকে। ছলে বলে কৌশলে শুধুমাত্র ঐশ্বর্য ভাণ্ডার বৃদ্ধি করাই তাদের একমাত্র লক্ষ্য। এই জন্য তারা দরিদ্রদের বঞ্চিত করতে বা অন্যায়ভাবে তাদের সম্পদ করায়ত্ত করতেও সংকোচবোধ করে না। এই বিত্তশালী ব্যক্তিবর্গের সীমাহীন লোভ এবং অন্তহীন চাওয়া পাওয়ার কাছে অসংখ্য দরিদ্র মানুষের বঞ্চনার শিকার হতে হয়। এবার দেখো ভাবার্থ লেখো বলেছে, আমি ভাবার্থটা পড়ে দিচ্ছি দেখো। যদি আনন্দের দক্ষিণ হাওয়া সকলের অন্তরের মধ্যে এক বাণী উদ্বহিত করে, তা হলেও যতক্ষণ সেই উদ্ভাবনের বাণী আমাদের কর্মে প্রবৃত্ত না করে ততক্ষণ উৎসব পূর্ণ হতে পারে না।
প্রকৃতির মধ্যে এই যে উৎসবের কথা বললুম তা কর্মের উৎসব। আম গাছ যে আপনার মন যদি বিকশিত করে তা তার সমস্ত মজ্জা থেকে প্রাণের সমস্ত চেষ্টা দিয়ে কর্মের এই চাঞ্চল্য বসন্তকালে পূর্ণ হয়। মাধবীলতায়ও এই কর্মশক্তির পূর্ণরূপ দেখতে পায়। বসন্তকালে সমস্ত অরণ্য এক হয়ে যায় বিচিত্র সৌন্দর্যের টানে, আনন্দের সঙ্গীতে। তেমনি আমরা দেখতে পাই বড় দেশে তাদের যে ঐক্য তা তার বাইরের ঐক্য নয়, ভাবের ঐক্য। বিচিত্র কর্মের মধ্যে তাদের ঐক্য, এটার ভাবার্থ তোমায় লিখতে হবে। এবার বলেছে কম বেশি ৩০০টি শব্দের মধ্যে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। এটা ১০-এর প্রশ্ন। জীবন গঠনে খেলাধুলা, পরিবেশ দূষণ প্রতিরোধে ছাত্র সমাজ, মহাকাশ বিজ্ঞান চর্চার গুরুত্ব। তো এখানে যেটা আছে পরিবেশ দূষণ প্রতিরোধে ছাত্র সমাজ, তো এটা তোমাদের আমি এখানে লিখিয়ে দিয়েছি। এছাড়াও তোমাদের আমি একটা শুধুমাত্র যে ভাব সম্প্রসারণ, ভাবার্থ এবং এই যে তোমাদের রচনা, এর জন্য একটা সেপারেট ভিডিও আনবো, কোনগুলো তোমাদের ইম্পর্টেন্ট সেগুলোর জন্য। এগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আরও কিছু তোমাদের জন্য আমি আনবো। তার জন্য তোমাদের কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো এটা ভূমিকা কি লিখবে? আমরা যেখানে বাস করি তার পারিপার্শ্বিক অবস্থাকেই বলা হয় পরিবেশ। আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য চাই উৎকৃষ্ট পরিবেশ। স্বাস্থ্যোজ্জ্বল পরমাণুর জন্য সুস্থ পরিবেশের বড় প্রয়োজন। এবার ছাত্র সমাজের ভূমিকা পয়েন্ট দিবে, দিয়ে লিখবে পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। ছাত্রদের জীবনটাই সুন্দর, পবিত্র ও নির্মল। তারা নিয়মিতভাবে স্কুলের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখায় কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকে। তাই সামাজিক পরিবেশ রক্ষায়ও তাদের এগিয়ে আসতে হবে। তারা যেমন হাতে কলমে পরিচ্ছন্নতা কাজ করবে, তেমনি নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য তাদের সামনে নিজেরা কাজ করে দৃষ্টান্ত স্থাপন করবে। আলাপ আলোচনা করবে, পদযাত্রা করে সচেতনতা সৃষ্টি করবে। ছাত্ররা প্রথমে তাদের গৃহ পরিবেশকে পরিচ্ছন্ন ও সুন্দর করবে। তারপর তারা প্রতিবেশীদের পরিবেশকে সুন্দর করার চেষ্টা করবে। এইভাবেই তারা বৃহত্তর সমাজে নিজেদের আদর্শের কথা ছড়িয়ে দিতে সক্ষম হবে। ফলে সমাজের সবচেয়ে সচেতন অংশ যে ছাত্র সমাজ, তাদের আচার আচরণ দেখে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হবে এবং পরিবেশ সুন্দর হয়ে উঠবে। এবার পরের পয়েন্ট দেবে ছাত্র সমাজের সক্ষমতা। পল্লীর নিকাশি ব্যবস্থা ও বাসগৃহের পাশে যাতে জঞ্জাল না জমে সেই বিষয়ে আবাসিকদের সচেতন করার দায়িত্ব নিতে পারে ছাত্র সমাজ। দরকার হলে তারা দল বেঁধে সাফাইয়ের কাজে নেমে পড়ে আলোড়ন সৃষ্টি করতে পারে। তারা জনসাধারণকে দেখাতে পারে বাড়ির আবর্জনা কোথায় ফেলতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে আবাসিকদের সচেতন করতে ছাত্রছাত্রীরাই পারে। এবার উপসংহার দিবে, পয়েন্ট দিয়ে লিখবে ছাত্র সমাজকে পরিবেশ রক্ষার মহান কর্মযোগে সামিল করতে পারলে পরিবেশের উন্নয়ন তো হবেই, একই সঙ্গে দেশ ও সমাজের সামগ্রিক কল্যাণ সাধিত হবে। তো এই ছিল তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার দ্বিতীয় সেটের প্রশ্ন এবং উত্তর। তোমাদের যদি আরও এক সেট প্রশ্ন উত্তর দরকার হয় তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য আরও এক সেট প্রশ্ন উত্তর নিয়ে আসবো। এরপরে তোমাদের আরও অন্যান্য সাবজেক্টের সেকেন্ড সেটের প্রশ্ন উত্তর আসবে, তার জন্য তোমাদের সকলকে এই চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে এবং এখান থেকে তোমরা কমেন্ট পেলে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তাহলে পরীক্ষা আসতে বেশি সময় নেই, তোমরা সকলে ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। বইটি সমস্ত ভালোভাবে খুঁটিয়ে পড়বে, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।